আজকে আমাদের লাইভ সেশনে আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2026 সালের সকল নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন সমাধান। তার মানে আমাদের যে এই রমজানের আগে যে পরীক্ষাগুলো হলো সেই পরীক্ষাগুলো কিন্তু আমরা আজকে সমাধান করব। স্যার এগুলো সাম্প্রতিকগুলো সমাধান করলে কি হয়, কারণ এইগুলো থেকেই কিন্তু আপনি প্রশ্ন হুবহু কমন পাবেন। আপনি দেখবেন আপনি বিসিএস পরীক্ষা দিতে যান, এই বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু যে বছর বিসিএস পরীক্ষা হয় ওই বছর দেখা যায় যে সকল চাকরি পরীক্ষা প্রশ্নগুলো সলভ করতে হয়, সেখান থেকে দেখা যায় যে 2-3টা এসে যায় হুবহু। আর অন্যান্য 10 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো হয় সেগুলো কিন্তু হুবহু কমন থাকে। তো আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। দেখো আমাদের একদম তারাবির আগ পর্যন্ত আমরা যতদূর যেতে পারি ততদূর পর্যন্ত আমরা আজকে ক্লাস করব। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ঝটপট যে আমরা কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনটা দেখতেছে। একটু ঝটপট এই স্পিকারটা কমাই দে। মনে থাকবে এইখানে সাউন্ড অ্যাপ প্রতিদিন খালি একই কাহিনী হয়। সবাই একটু ঝটফট জয়েন করেন। একটু নামাজটা শেষ হয়ে গেছে, কিন্তু অনেক জায়গায় নামাজ শেষ হয়নি, তাই আমাদের দেরি হচ্ছে। আচ্ছা সবাই একটু জয়েন করে ফেলি, আমরা শুরু করে দিব। যার মতলব উত্তর চাঁদপুর থেকে আছেন না, আমাদের ফরিদপুর থেকে আছেন, আমাদের অনেকেই কিন্তু আমাদের সাথে জয়েন করেছেন। ঝটফট একটু জয়েন করে ফেলি আমরা, তাহলে আমরা দ্রুত 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 সারাদিন রোজা রাখার পরে আবার ক্লাস। আপনারা মনে মনে ভাবতেছেন যে জব মেডিসিন স্যার আমাদের ছাড় দিচ্ছে না, কারণ এক হলো সকালবেলা তারা ফজরে একটা ক্লাস নেয়, আবার পেইড ব্যাচের আবার ক্লাস নেয়, আবার সন্ধ্যার পরেও আবার শুরু করছে, তাই না? অনেকে মনে মনে আবার বলতে স্যার এত ক্লাস না। আমাদের চাকরি কিন্তু লাগবে একটা, যাদের চাকরি একটা লাগবে পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমটা কখনো ব্যর্থ হয় না, বরঞ্চ যারা সমালোচনা করে তারাই ব্যর্থ হয়। আপনি যখন পড়াশোনা শুরু করবেন তখন দেখবেন অন্যদের হিংসা জাগবে যে না ওর মনে হয় চাকরিটা হয়েই যাবে, আর যে সময় আপনার চাকরিটা হয়ে যাবে তখন অন্যরা দেখে হিংসায় জ্বলবে। এই জন্য চাকরিটা আমাদের দরকার, যেহেতু আমাদের একটা বড় একটা সার্কুলার আসবে, আপনারা জানেন 1,00,000 প্রায় 2,000-এর মতো সার্কুলার আসবে আমাদের নিবন্ধনে। এই জন্য আমাদের একটু পড়াশোনা করতে হবে। আর বিসিএস এর সার্কুলারও কিন্তু নতুন বিসিএসও কিন্তু আমাদের অনেক পদসংখ্যা বাড়বে, যেহেতু নতুন সরকার চাইবে সবসময় বেকারদের পক্ষে থাকার। এবং আমরা দেখতেই পাবো যে 2026 সালে কতগুলো সার্কুলার আসবে, এটা কল্পনার বহির্ভূত। আপনাকে নিজেকে মানে প্রস্তুতি রাখতে হবে, নতুবা আবার দোষ দিবেন যে আমি মনে হয় দল করিনি তাই মনে হয় আমার চাকরিটা হয়নি, এরকম আসবে কিন্তু। যাই হোক আমরা অনেকে জয়েন করে ফেলছেন। স্যার সাতক্ষীরা থেকে আছেন আমাদের আফরোজা ফাতিমা আছেন, আমাদের পান্না শেখ আছেন, জানাতুল ফেরদৌস আছেন আমাদের সাথে, মালা রানী রায় আছেন। আর আমাদের নতুন কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বইটা এসে যাবে। কেরিয়ার প্লাস বাংলা বইটা আসতে আর কত 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু প্রেসে আছে বর্তমানে, টেনশনের কোনো কারণে, অনেক অধীর আগ্রহ ছিল। আর কেরিয়ার প্লাস বাংলা বই কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমাদের ভিডিও অ্যাড করা আছে, যে ভিডিওগুলো আপনি ইজিলি দেখতে পারবেন। ভিডিওগুলো দেখে দেখে আপনি সবগুলো ক্লাস, সাহিত্য ব্যাকরণ সব ক্লাসগুলো কিন্তু আপনারা করতে পারবেন। সবাই একটু জয়েন করে ঝটপট মাত্র 231 দেখছেন, এখনো অনেক বাকি। স্যার রংপুর থেকে আছে, জানাতুল ফেরদৌস আছে, আমাদের মালিহা আছেন আমাদের সাথে। একটু ঝটপট জয়েন করি, আমাদের তাড়াতাড়ি জয়েন না করে তাহলে তো হবে না। একটু দ্রুত দ্রুত দ্রুত। কারণ দেখা গেল যে আমাদের কিন্তু সামনের বছর আমরা যেমন ঈদ, এবছর অনেকে ঈদ কিন্তু বেকারত্বে কাটবে, তাই না? এখন কিন্তু অনেক বেকারত্বে কাটবে অনেকের ঈদ, এবং সামনের বছর আমাদের আর বেকার থাকতে হবে না। আশা করি সবার একটা চাকরি হয়ে যাবে, আবার যারা পড়াশোনা করবো আমরা তাদের একটা চাকরি হয়ে যাবে। হ্যাঁ, আমি নিজেও কিন্তু একটু শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু শেয়ার করে দেন, তাহলে ঝটফট ক্লাসে শুরু করতে পারবো। আচ্ছা, আমাদের ভোলা থেকে আছেন আমাদের সাথে, নরসিংদী থেকে আছেন তাহমিনা সুলতানা, এবং এবং আমাদের সাথে আর কি কি আছেন, জান্নাতি খাতুন, গুড। রিদা হোসেন আছেন আমাদের। স্যার খালিদ স্যার জিকে বইটা কবে পাবো? সিরাজা মনিরা এবং রাকিবা হাসান, 2025 সালে এটা পড়লে হবে না? 2026 সালে বইটা এত সুন্দর,
আমরা দেখবো মাঝে মাঝে দুই একটা পোস্ট করি কিন্তু টপিক ওয়াইজ, আপনারা দেখবেন যে কতটা চেঞ্জ আসছে, প্রচুর পরিমাণে চেঞ্জ করছি আমরা। আচ্ছা দেখি আমরা এখানে দেখো একটা প্রশ্নটা দেখো, এটা কি আসছে দেখো, এই প্রশ্নটা দেখো, নিচে কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয়? প্রশ্ন ভালো করে পড়বেন তারপর উত্তর করবেন, প্রশ্ন ভালো করে পড়বেন তারপর উত্তর করবেন। এখানে কিন্তু বলছে নয়, তা যখন নয় বলে তখন আমরা কি বলবো? নয় মানে তিনটা থাকবে পর্তুগিজ শব্দ আর একটা পর্তুগিজ শব্দ নয় হবে। আচ্ছা আলপিন আমরা জানি যে আলপিন এটা পর্তুগিজ শব্দ, এটা জানি। জানালা এটাও পর্তুগিজ শব্দ, আনারস এটাও পর্তুগিজ শব্দ। তাহলে শুদ্ধ উত্তর কোনটা হবে বলো তো? শুদ্ধ উত্তর কোনটা হবে? লাশ। এবার তোমাদের বলতে হবে লাশ কোন ভাষার শব্দ, বলেন লাশ কোন ভাষার শব্দ, দ্রুত বলো লাশ কোন ভাষার শব্দ। এখন এটা যে কোনো একটা পরীক্ষায় ধরে দিবে যে লাশ কোন ভাষার শব্দ, দ্রুত বলো লাশ কোন ভাষার শব্দ, দ্রুত বলো লাশ কোন ভাষার শব্দ। স্যার সাউন্ড কম আসে তাই তো, সাউন্ড। আচ্ছা শুরু দেখো তো সাউন্ডটা চেক করো তো। সালাম গুরু, আতিকুল ইসলাম, অরণ্য, আচ্ছা স্যার আমি আছি, সঞ্জিদা আক্তার, নার্গিস, সেলিনা শেলি, স্যার মিউট কেন, লাশ সাউন্ড আসে না? সাউন্ড ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে। লাশ কোন ভাষার শব্দ? কেউ এখনো কেউ বলতে পারে না, লাশ পারেন না। লাশ হলো তুর্কি শব্দ, লিখে রাখেন লাশ তুর্কি মানে তুরস্ক। তা লাশ কোন ভাষার শব্দ? তুরস্ক, তুর্কি, দ্রুত লিখে রাখো, মনে থাকবে। আচ্ছা আমাদের আলপিন এটা আমাদের পর্তুগিজ শব্দ, জানালা এটা পর্তুগিজ শব্দ, আনারস খাই আমরা এটাও আমাদের পর্তুগিজ শব্দ। আর পর্তুগিজ শব্দ নয় বলছে, উত্তরটা হবে লাশ। তাহলে লাশ কোন ভাষার শব্দ? তুর্কি শব্দ, লিখে রাখেন, অন্য যে কোনো একটা জব পরীক্ষা ধরে দিবে লাশ হলো তুর্কি শব্দ, তুর্কি শব্দ, তুর্কি শব্দ। আমাদের পরের প্রশ্নটা যেতে হবে ঝটফট, পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়? তা দেখেন এটা সমন্বিত ছয় ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান 2026 সালের একটা প্রশ্ন, এবং দেখেন বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর 2026 সালের একটা প্রশ্ন, নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়? তাহলে এখানে আপনাকে প্রথমেই জানতে হবে অঘোষ ধ্বনিটা কি। এগুলো যদি না চিনেন আপনি কখনোই এই প্রশ্নটার উত্তর করতে পারবেন না। তাহলে আমরা জানি বাংলা স্পর্শধ্বনি হচ্ছে আমাদের কয়টা? 20টি, যেমন ক, চ, ট, ত, প। এক কথায় ক চ ট ত প, ছোটবেলা থেকে বলছি। ক বর্গের ধ্বনি বলো, ক, খ, গ, ঘ। চ বর্গের চ, ছ, জ, আরেকটি কি ঝ। ট বর্গের ধ্বনি ট, ঠ, ড, ঢ। ত বর্গের ধ্বনি ত, থ, দ, আরেকটি কি ধ। প বর্গের ধ্বনি প, ফ, ব, আরেকটি কি ভ। এই হলো 5টা বর্গ, তার মানে 1 2 3 আরেকটা কি 4। এখন দেখো বর্গের 1 এবং 2, বর্গের 1 এবং 2 এই দুটি কি বলতো? বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। বর্গের 1 এবং 2 কি? অঘোষ ধ্বনি, লিখে রাখো। তা বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। আমি অনেকবার শিখেছি এই সূত্রটা, যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। তা বর্গের 1 2 অঘোষ ধ্বনি। তা অঘোষ ধ্বনি আমাদের কয়টা? 12টা। এখানে আছে 10টা, এর সাথে আরো দুটো যুক্ত করবে, একটা তালবসা দন্তসা। এই মোট 12টা হলো অঘোষ ধ্বনি, আর বাকি 18টা হলো আমাদের ঘোষ ধ্বনি। টোটাল আমাদের ব্যঞ্জন ধ্বনি আছে 30টা। কয়টা? 30টা। এর ভিতরে অঘোষ ধ্বনি হলো 12টা আর ঘোষ ধ্বনি হলো 18টা। তাহলে আমাদের ক, খ, চ, ছ। এবারে তোমরা মিলে যা বলছে নিচের কোনটি অঘোষ ধ্বনি নয় বলছে। এখানে খেয়াল করো অঘোষ ধ্বনি নয় বলছে। তাহলে অঘোষ ধ্বনি কোনটা? চ, এটাও আমাদের অঘোষ ধ্বনি। চ আছে, চ অঘোষ ধ্বনি। আর আছে কোনটা? ট আছে, এই যে ট আছে, ট আমাদের অঘোষ ধ্বনি। আর কোনটা আছে? জ অঘোষ ধ্বনি না, জ আমাদের অঘোষ ধ্বনি না। থ, ত, থ, এই থ আমাদের অঘোষ ধ্বনি। তা থ আমাদের অঘোষ ধ্বনি। প্রশ্নে বলছে কোনটি অঘোষ ধ্বনি নয়, তাহলে উত্তরটা হবে ঝ। তাহলে ঝ কি ধ্বনি? ঝ কিন্তু আমাদের ঘোষ ধ্বনির ভিতরে পড়ে গেছে। তা ঝ কি ধ্বনি হবে? ঘোষ ধ্বনি। লিখছে সবাই? দেখেন এই প্রশ্নগুলা যদি আপনি এই নিয়ম না জানেন, নিয়ম না জানেন আপনি কখনোই পারবেন না। আপনাকে অবশ্যই নিয়মটা জানতে হবে, অবশ্যই আপনাকে কি করতে হবে? নিয়মটা অবশ্যই আপনাকে জানতে হবে, অবশ্যই নিয়মটা আপনাকে জানতে হবে। আচ্ছা এবার কি রে সবাই, ঘোষ অঘোষ দিয়ে যদি পরীক্ষা আসে পারবো তো আমরা? বলো ঘোষ অঘোষ পারবো? তাহলে দেখেন এই যে কত কঠিন প্রশ্ন ধরো, নিচের কোনটি অঘোষ ধ্বনি নয়, এগুলো এভাবেই বের করতে হয়। তুমি যদি জানো যে কোনটা অঘোষ ধ্বনি আর কোনটা ঘোষ ধ্বনি, কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ, তাহলে তুমি এগুলো এমনিই পারবা। আর এগুলো যদি থিওরিটিক্যাল না জানো তাহলে কখনোই পারা সম্ভব না। এখন কি মুখস্থ করবা? মুখস্থ করলে কখনোই হবে না। আচ্ছা এবার দেখে এটা পারেন কিনা। আচ্ছা দেখি সত্য থেকে আছে সত্য কোন ধরনের পরিবর্তন। এটাও সমন্বিত ছয় ব্যাংক
ও দুটি আর্থিক প্রতিষ্ঠান 2026 সালে প্রশ্ন। সমীভবন, বিষমীভবন, সম্প্রকর্ষ, অপিনিহিতি। আগে উত্তরটা আপনারা বলেন, তারপর আমি উত্তরটা করে দিচ্ছি। চোখের মাথা গেছে রে, কেন তোমার চোখে কি হয়েছে রে? বেশি বেশি মেয়েদের দিকে তাকাও, এই জন্য তোমার চোখ গেছে। বেশি মেয়েদের দিকে তাকাইও না, হ্যাঁ, বেশি বেশি মেয়েদের দিকে তাকাবা না, তাহলে চোখ যাবে। আচ্ছা, এটা কি হবে বলো না। আর সত্য সত্য এটা কোন ধরনের পরিবর্তন? ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন কিন্তু। স্যার প্রথম দ্বিতীয় শ্রেণী লাইনগুলো অঘোষ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাসির সুলতানা নীলা। স্যার জ অঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ, হ্যাঁ ঠিক আছে। শাহাদাত রাকিব তিনি বলছে স্যার অপিনিহিতি। সিরাজ মনিরা তিনি বলছে অপিনিহিতি। আচ্ছা বুঝলাম অপিনিহিতি, তোমাদের একটা সোরামে বুদ্ধি আছে স্যার, আর কিছু না, এই পাশে যদি মাঝখানে একটা রস্যইকার দেখি অথবা একটা রস্যুকার দেখি, তাহলেই আমরা অপিনিহিতি টিক দিয়ে আসি 4টা অপশন থেকে। এই বুদ্ধিটা আপনারা সবাই খাটান, সমস্যা না, ভালো বুদ্ধি। অর্থাৎ পিছনে কোনো, যেমন আমি যদি বলি চারি, চারি, এই রস্যইকাটা মাঝখানে ঢুকে পড়বে, হয়ে যাবে কি চার। এই রস্যইকাটা শুধু মাঝখানে ঢুকে পড়বে। চয়কার চা, চয়কার চা ঠিক থাকবে, র র ঠিক থাকবে, চারি চার। আমরা যদি মারি, মারি কি হবে মায়ের, অবশ্যই মারি মায়ের, এই যে মারি মায়ের। আবার যদি বলি আজি, আজি, এই রস্যইকাটা মাঝখানে ঢুকে পড়বে, হবে আইজ, এই যে রস্যইকাটা মাঝখানে ঢুকে পড়বে। তো এগুলোকে বলে সাধারণত অপিনীতি। কিন্তু স্যার এখানে অপিনীতিটা একটা ভিন্ন ধর্মী স্যার, এখানে তো রস্যইকার নাই, এখানে তো সত্যি, এখানে তো থাকার কথা স্যার সত্যি, সেখানে তো সত্যি নাই স্যার, এখানে সত্য থেকে আসছে, তার কেমনে হইলো? হ্যাঁ, এটা অপিনীতির আর একটা নিয়ম আছে। দেখেন অপিনীতির আর একটা নিয়ম হলো, কোনো বর্ণের শেষে যদি জফলা থাকে, কোনো বর্ণের শেষে যদি জফলা থাকে, তাহলে অতিরিক্ত একটা মাঝখানে রস্যইকার চলে আসে। যেমন বাক্য, দেখো এটা অপিনীতি করলে এই জফলা আছে, তাহলে এটা হবে বাক্য, বাক্য, এটা হবে বাক্য, এটাই অপিনীতি। আবার দেখো যদি বলি কাব্য, কাব্য, তাহলে এটা কি হবে কাব্য, কয়কারে কা, এই রস্যই বয়জা ফলা, এই যে দেখো মাঝখানে রস্যই কেটে গেছে, ঠিক আছে, তা কাব্য কাব্য। এরপর দেখো তা বাক্য বাক্য, কাব্য, কয়কারে কা বয়জা ফলা কাব্য। এরকম আসছে পদ্ম, প দয়জা ফলা পদ্ম, হয়ে যাবে প রস্যই দয়জা ফলা পদ্য। এরকম আসতে পারে গদ্য, গদ্য হয়ে যাবে গ রস্যই দয়জা ফলা গদ্য। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে অপিনীতি বুঝে গেছি আমরা, পারবো তো? স্যার বিজনেস স্টাডিজে ভর্তি ফি কত? বিজনেস স্টাডিজে ভর্তি ফি 1650 টাকা, 1650 টাকা, 1650 টাকা। এই আপনারা কি শেয়ার করতেছেন? যদি শেয়ার না করেন তাহলে কিন্তু বই পাবেন না। ক্যারিয়ার প্লাস বাংলা বই যদি পেতে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার না করলে কাজ হবে না, শেয়ার করতে হবে। প্রত্যেকে একটা করে শেয়ার করেন, আপনার টাইম লাইনে রেখে দেন ক্লাসটা, আর হলো সবাই রিয়াকশন ইউজ করেন, দেখি যে কে কয়জন মেনশন করতে পারেন। ক্যারিয়ার প্লাস বাংলা বই যদি পেতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে হবে। পরেরটা দেখি দ্রুত বলো, এটা কি হবে? এটা 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 উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? এটাও সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান 2026 সালে আসছে, গ্রন্থাগার অধিদপ্তর বুকস্টার পদে 2026 সালে আসছে। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? উপপদ তৎপুরুষ সমাস কোনটি মনে আছে তো? উপপদ তৎপুরুষ সমাস চেনার উপায় হলো, দেখবা 4টা অপশন থাকবে, 4টা অপশনের ভিতরে যে শব্দটা দেখবা তোমরা এক কথায় প্রকাশ করতে পারবা, সেটাই হলো উপপদ তৎপুরুষ। তো উপপদ তৎপুরুষ চেনার উপায় হলো এক কথায় প্রকাশের মতো। কেমন মনে রাখবা? এক কথায়, এক কথায়, এক কথায় প্রকাশের মতো। কি হবে? এক কথায় প্রকাশের মতো। এখন দেখো গরুর গাড়ি, গরুর গাড়ি, গরুর গাড়ি অলুক তৎপুরুষ সমাস, এটা তো হবে না। গরুর গাড়ি গরু, এটা কোন সমাস? এটা অলুক তৎপুরুষ সমাস, এটা তো হবে না, এটা হলো অলুক তৎপুরুষ। এবার ছাত্রাবাস, ছাত্রের আবাস, ছাত্রা, এটা ষষ্ঠী তৎপুরুষ, তার মানে এটাও হবে না। উপাচার্য, এটাও হবে না। তাহলে এটা কি? জাদুকর, এটা এক কথায় প্রকাশ করা যায়, জাদু করে যে, জাদুকর এক কথায় প্রকাশ কি? জাদু, জাদু করে যে, তাকে কি বলে? জাদু করে যে, যে বেটা জাদু করে তাকে আমরা বলি জাদুকর, যে বেটা জাদু করে তাকে আমরা কি বলি? জাদুকর। তাহলে উত্তরটা কি হবে? জাদুকর, জাদুকর, জাদুকর। সেতু সরকার, আপনার বুক আমার কাছে আছে না বেবি, আমার বুক তোমার কাছে নেই, পুরানোটা আছে, নতুনটা নাই। নতুনটা এখনো আসেনি মার্কেটে, নতুনটা আসবে, নতুনটা আমাদের আসবে।
নতুন বইটা এখন আসবে, খুবই সুন্দর। বাংলাদেশে এরকম বই একটাও নেই যেখানে তোমার ক্লাসে মানে তোমার প্রত্যেকটা টপিকের সাথে টিচার ফ্রি পাবা। এটা একমাত্র কেরিয়ার প্লাস বাংলা বই কিন্তু এবছর আমরা চালু করেছি। এটা দেখে কয়জনে পারো দেখো। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, একটা স্লোগান ছিল, চমৎকার। এটা কি সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য নাকি আশ্রিত বাক্য? এখন দেখো, এই প্রথমে আশ্রিত থাকলে এগুলা সরল জটিল যৌগিক যদি থাকে না, তাহলে এরপর যেটা থাকে ওটা কেটে দাও, ওটা হবেই না। তাহলে এখন যৌগিক বাক্য চেনার উপায় কি? ও এবং আর, কিন্তু নতুবা অথবা সুতরাং নইলে তথাপি বরং এগুলো থাকে। তা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তা আমার সোনার বাংলায় হ্যাঁ ঠিক আছে বৈষম্যের ঠাঁই নেই। তারপর এটা যৌগিক হয় কিনা, জটিল হবে না, আগে আসলে ভার্ব খুঁজতে হবে। তোমার এখানে ভার্ব আছে কোনটা? আমার সোনার বাংলায়, এই বাক্য আমার সোনার বাংলায় বৈষম্য ঠাই নেই, এই টোটাল বাক্যটার ভিতরে একটা মাত্র আছে, মানে এখানে ভার্ব আছে একটা। ভার্ব কয়টা আছে? একটা আছে। না, এটা জটিল হবে না, এটা জটিল হবে না। এটা জটিল হবে না কেন জানো? এখানে জটিল হবে না, এখানে কমা দেখছো তোমরা, তাই না? অনেক সময় চালাকি করে কমা দিয়ে দিছে। কমা দেখলে তোমরা মনে করো যে জটিল, আসলে এটা জটিল না। আমার সোনার বাংলায়, এখন দেখো আমার সোনার বাংলায়, এখানে ভার্ব আছে, বৈষম্যের ঠাই নেই, যে ঠাই নাই, একটা মাত্র ভার্ব, একটা মাত্র ভার্ব আছে, সুতরাং এটা সরল বাক্য টিক দিতে হবে আমাদের। কোন বাক্যে টিক দিতে হবে? সরল বাক্যে টিক দিতে হবে। কোন বাক্য? সরল বাক্য। মনে থাকবে এটা কোন বাক্য? সরল বাক্য হবে কিন্তু। গুড, এটা কিন্তু সরল বাক্য হবে। কারণ সরল বাক্য চেনার উপায় হলো পুরো বাক্যের মতো একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে, এখানে শুধু ঠাই নাই, একটা মাত্র ফাইনিট ভার্ব, সুতরাং এটাই হলো সরল বাক্য। তো দেখি পরের প্রশ্নটা কি হয় আমাদের। যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি? দেখেন কিভাবে প্রশ্ন টেকনিক্যাল বানায়। যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি? আমরা জানি বাংলা ভাষায় যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি? 25টি, 60টি, 1টি নাকি 2টি? ঝটফট উত্তর করো, ঝটফট। কি হবে এটা দ্রুত বলো। হ্যাঁ সবাই পারছেন, থ্যাংক ইউ। মারিয়া, মনি, সুলতানা, রাজিয়া সবাই পারছেন। ববি, সরল বাক্য, গুড। এবার একটু বলেন যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি? আমাদের 2026 সালে যেগুলো আসছে, আর প্রতিদিন মনে রাখবেন আমাদের আজকে কিন্তু আমরা সেয়ারিতে যখন উঠবো, আমরা এই সেয়ারির সময়ও কিন্তু আপনারা কি পারবেন, ক্লাস করতে পারবেন। কিন্তু আমি কিন্তু গুরুত্বপূর্ণ নিবন্ধনে পরীক্ষা বিগত সালের প্রশ্নগুলোর উপর ক্লাস নেব, সুতরাং ফজরেও কিন্তু আপনার ক্লাসটা মিস দিবেন না। যাদের অনেক সময় কি ফ্রি ক্লাসগুলো করে অনেকে কিন্তু চাকরি পায়, যাদের আসলে টাকা পয়সা নেই, কোর্স করার মতো অ্যাবিলিটি থাকে না, তারা কিন্তু ফ্রি ক্লাসগুলো করেও অনেক দূর এগিয়ে যেতে পারো। তা যুগ্ম স্বরধ্বনির প্রতীক কয়টি? অনেকে বলতে স্যার 25টি, 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 25টি। আচ্ছা দেখি একটু না, যুগ্ম স্বরধ্বনির প্রতীক হলো আমাদের দুইটা। কয়টা? দুইটা। একটা হলো কি ওই, আর একটা কি ও। এই দুইটার মধ্যে আরো দুইটা ধ্বনি আছে, তো ওই স্বরে অ রসে ওই, না না এটা ভুল। সঠিক উত্তর হবে ও রসে ওই, ও প্লাস রসে ওই, আরটা কি হবে? ও প্লাস রসু ও। এই দুইটা ওই আর একটা হলো ও, এই দুইটাকে বলে যুগ্ম স্বরধ্বনির প্রতীক হলো দুইটা, একটা হলো ওই আর একটা হলো ও। দ্রুত লেখো। তাহলে যৌগিক স্বরধ্বনির প্রতীক কয়টি? দুইটি। কয়টি? দুইটা। আর যদি বলে যৌগিক স্বরধ্বনি কয়টি, তাহলে 25টি। এখন লেখে যুগ্ম স্বরধ্বনির প্রতীক বলছে, যুগ্ম স্বরধ্বনির প্রতীক বলছে, তার প্রতীক হলো দুইটা, একটা হলো ওই আর একটা ও। আর যদি বলে যে যৌগিক স্বরধ্বনি কয়টি, তাই 25টি আছে আমাদের ভাষায় যৌগিক স্বরধ্বনি অথবা দ্বিস্বর ধ্বনি। যদি বলে যৌগিক স্বরধ্বনি কয়টি, তা আমাদের যৌগিক স্বরধ্বনি অথবা দ্বিস্বর ধ্বনি, অথবা দ্বিস্বর ধ্বনি, এগুলো যদি বলে তাহলে উত্তর হবে 25টি। লিখেছি আমরা। গরম লাগতেছে আজকে তোমাদের? আমার তো লাগতেছে, দেখি। লিখছেন সবাই? আসসালাম স্যার, জি এম বাদল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমাদের পরের প্রশ্নটা আমরা একটু দেখি। 7 নাম্বার, ইদ্রিস এর বিপরীত শব্দ কি? ইদ্রিস এর বিপরীত শব্দ কি? এটা দিছে, যা এটা চমৎকার একটা প্রশ্ন। ইদ্রিস এর বিপরীত শব্দ কি? এক কথায় কেরিয়ার প্লাস বাংলা বইয়ে যেগুলো বিপরীত শব্দ দেয়া আছে, ওই বিপরীত শব্দ সবকটা পড়ে ফেলবে। স্টার দেয়াগুলো এবার কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বই সবগুলো স্টার দেয়া আছে, এবং প্রত্যেকটা ভিডিও ক্লাস আছে সাথে। যেভাবে পরামর্শ দিয়েছি ক্লাসগুলোতে ওইভাবেই আপনারা পড়াশোনা করবেন, সব চাকরি পরীক্ষা পারবেন। তো ইদ্রিস অলরেডি ডি বলে সুবর্ণা ইসলাম, তিনি বলছেন স্যার এটা ডি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হলো ইদ্রিসের বিপরীত শব্দ তাদৃশ। ইদ্রিস এর বিপরীত শব্দ কি? তাদৃশ। এগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা, এগুলো মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই। মৌন নয় ছোট গল্পটি কার লেখা? দেখো মৌন নয়, এটা কার? এটা একটা মৌন নয় ছোট গল্পটি কার লেখা? মৌন নয়,
দ্রুত বলো, মৌন নয় ছোট গল্পটা কার লেখা? বিখ্যাত ছোট গল্প কার লেখা? মৌন নয়। দ্রুত স্যার, আসসালাম স্যার, বগুড়া থেকে আপনার লাইভ ক্লাস দেখছি, থ্যাংক ইউ মিষ্টি আক্তার, থ্যাংক ইউ। দ্রুত 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 দ্রুত, এটা কি হলো? দ্রুত বলো, এটা বলো মৌন নয়, এই ছোট গল্পটি কার লেখা? মৌন নয়, এটা শওকত ওসমান, মুনির চৌধুরী, জহেরা, রাবেয়া খাতুন? না, রাবেয়া খাতুন তো হবেই না, রাবেয়া খাতুন তো হবেই না। জহির রেহান এরকম কিছু লিখছে মৌন নয়, না এটাও কিছু লেখে নাই, লিখছে লেখে নাই। কিন্তু মুনির চৌধুরী লিখছে মৌন নয়, না মৌন নয় কার? শওকত ওসমানের বিখ্যাত একটা ছোট গল্প হলো মৌন নয়। মৌন নয় শওকত ওসমানের বিখ্যাত একটা ছোট গল্প মৌন নয়। লিখছেন স্যার? স্যার বই কবে পাবো? বই এখন 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ? একজন কয় রাবেয়া খাতুন। আরে সুজন মিয়াটা রাবেয়া খাতুন হবে কেন? রাবেয়া হবে না। লিখছেন? এটা হলো আমাদের অবশ্যই শওকত ওসমানের বিখ্যাত একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প, মৌন নয়। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ছোট গল্প মৌন নয় কার লেখা? শওকত ওসমান লিখছে। এবার দেখে দই পয়েন্ট, এটা বিশেষ পরীক্ষায় আসছে। এই দই পয়েন্ট ইদানিং অনেক চাকরি পরীক্ষায় কিন্তু ধরে, দেখছেন? এই যে সমন্বিত 6 ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান 2026 সালে এটা আসছে। কিন্তু দই পয়েন্টের সন্ধি বিচ্ছেদ কি? এটা আসলে সন্ধি গঠিত শব্দ না, মূলত এটা হলো প্রকৃতি প্রত্যয়জনিত শব্দ। তারপর যেহেতু পরীক্ষা আসছে, বিশেষ পরীক্ষা একবার আসছে, তাই এটা দিয়ে দিয়েছে। বলুন তো এটা কি হবে? দই পয়েন্টের সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্রুত বলেন, দই পয়েন্টের সন্ধি বিচ্ছেদ কি হবে? ঝটফট। আর যারা মনে করেন যে কম টাকায় ভর্তির জন্য যারা করতেছেন, তারা আমাদের এখানে গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা পূরণ করে দিবেন, তাহলে আপনি কম টাকায় ভর্তি হতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই রমজানে দেখবেন অনেকে নিজেকে পড়াশোনা করতেছে, রোজা রাখতেছে, সারাদিন রোজা রাখার পরও পেইড বেজের ক্লাস করতেছে, ফ্রি ক্লাসগুলো করতেছে, কারণ ওর একটা চাকরি দরকার। যারা এরকম পড়াশোনার পিছনে লেগে থাকবেন, তাদের একটা কিছু হবেই। দ্রুত বলেন, এটা কি হবে? এখন পর্যন্ত সবাই শওকত ওসমানেই আছেন, তাই না? দৈপায়ন, দই পায়নের সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্রুত বলো। এতক্ষণ বলছে স্যার দ্বীপ যোগ আয়ন ক, ইলিয়াসের খ। দেখেন এগুলা যারা ভুংবাং বই পড়েন তারা এটা আসলে, এটা তোমরা অনেকে টিক দাও, এটা না। দ্বীপ যোগ আয়ন, এখানে টিক দিয়ে চলে আসবে, এটা হলো প্রকৃতি প্রত্যয়জনিত শব্দ। টিক দেবা দ্বীপ যোগ আয়ন, মনে থাকবে। এটা কি হবে? দ্বীপ যোগ আয়ন সমান সমান দই পায়ন। হয়ে গেল। দেখি আমরা পরেরটা, যোগরুর শব্দের উদাহরণ। দেখো আমি যে টেকনিকগুলো আপনাদেরকে শিখিয়েছিলাম পেইড ব্যাচের ক্লাসে, দেখো মিলে কিনা। যোগরুর শব্দের টেকনিকই দেখো, আমি কিন্তু একটা টেকনিক লিখেছিলাম, বলদ রাজপুত, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা, পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল, জলধির কাছে গেল। আমরা কি লিখলাম? বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। লিখছেন? তাহলে লেখেন বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। তা বলদ কি শব্দ? যোগরূঢ় শব্দ। রাজপুত যোগরূঢ় শব্দ। পঙ্কজ মহাযাত্রা আর হলো জলধি। এই কটা মনে রাখবা, এই কটা হলো যোগরূঢ় শব্দ। যদি কোনো চাকরি পরীক্ষা আসে তাহলে টেকনিকটা মনে রাখবা, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। দ্রুত লিখছে? এই তোমরা এখনো দ্বীপযোগ অয়ন লেখো কেন? দ্বীপযোগ আয়ন, অয়ন না তো। মোহাম্মদ রাকিব রাজপুত, ফাহমিদ আক্তার রিমি রাজপুত, সবাই বলছে রাজপুত। ওকে, আচ্ছা যাক, সবাই পারছেন, থ্যাংক ইউ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো উত্তরটা কি হবে? রাজপুত রাজপুত রাজপুত। দেখছেন? তা হয়ে গেল। তাই টেকনিকটা যদি মনে রাখতে পারো, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল, তাহলে ইজিলি তোমরা পরীক্ষায় পারবা। এবার দেখো এই টেকনিকটা আমরা অনেকবার কিন্তু আপনাদেরকে শিখিয়েছি। দেখি এই টেকনিকটা কয়জনে পারেন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? দেখছেন? এটা 26 সালের, এগুলো সব 26 সালের প্রশ্ন, সব 26 সালের প্রশ্ন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? এটা পারতে হলে আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে। দেখো আমরা এই যে আমি একটা বক্স এঁকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো মাত্রা নির্ণয়ের টেকনিকটা আমি অনেক শিখিয়েছি আপনাদেরকে। দেখেন এই হলো মাত্রা, এই ঘরটায় লিখবেন আপনি পূর্ণ মাত্রা, এই ঘরটায় লিখবেন আপনি অর্ধমাত্রা,
এরপর আমরা লিখব মাত্রাহীন। মাত্রাহীন। এই ঘরে আমরা লিখব স্বরবর্ণ। স্বরবর্ণ। এবার টান দিব, এই ঘরে আমরা লিখব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। এই ঘরে আমরা লিখব মোট বর্ণ। কি লিখব? মোট। আমাদের মোট বর্ণ কয়টা বলতো? আমাদের মোট বর্ণ কিন্তু 50টা। আমাদের মোট বর্ণ কয়টা বলো? আমাদের মোট বর্ণ কিন্তু 50টা। কয়টা? 50টা। সবাই একটু খেয়াল রাখো, আমি এখানে ঘরটায় লিখেছি মাত্রা, এখানে লিখেছি মাত্রা, এখানে লিখেছি পূর্ণ মাত্রা, এখানে অর্ধমাত্রা, এখানে মাত্রাহীন। এরপর স্বরবর্ণ। আমরা জানি বাংলা ভাষা আমাদের স্বরবর্ণ আছে কয়টা? 11টা। এবার আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 39টা আছে আমাদের ব্যঞ্জন বর্ণ। তা 39 আর 11 মোট বর্ণ কয়টা? আমাদের মোট বর্ণ আছে 50টা। ক্লিয়ার? এখন দেখো এখানে আছে পূর্ণ। কথাটা কি? পূর্ণ। আমরা জানি একজন পূর্ণবয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত কয়টা থাকে আমাদের বলতো? একজন পূর্ণবয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে 32টা। কয়টা থাকে? 32টা। তাহলে বাংলা ভাষায় এই পূর্ণ মাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? এই 32টা। তোমার যদি পরীক্ষা আসে যে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? 32টা। ঠিক আছে? এখানে আছে অর্ধমাত্রা, তাই না? অর্ধমাত্রা। আমরা জানি উপরে পাটিতে আমাদের মুখের মধ্যে দাঁত থাকে 32টা, নিচের পাটিতেও দাঁত থাকে আমাদের 32টা। তাহলে এই নিচের পাটিতেও 16টা, উপরে পাটিতেও 16টা দাঁত থাকে। এই 16 16 কত? 32। এখন 16-র অর্ধ কত? 8। তা বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? 8টা। এখন দেখো 32 আর 8 যোগ করো কত হয়? 40। এখানে আছে কত? 50। 50 থেকে 40 বিয়োগ করো কত থাকে? 10। তাহলে বাংলা ভাষায় এই মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টা? 10টা। হিসাবটা মিলছে? এখন দেখো, এখনো কিন্তু আমরা এখানে আমরা আসিনি। আমাদের পরীক্ষা বলছে বাংলা বর্ণমালা অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? কি চালাক! অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? এখন আমরা এই নিচের ঘর থেকে উপরে ঘরে চলে আমাদের স্বরবর্ণ কয়টা? 11টা। এর ভিতরে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে আমাদের কয়টা? একটা শুধু, রি। একটা আছে, রি। আর মাত্রাহীন স্বরবর্ণ আছে আমাদের 4টা। সেটা এ, ওই, ও, ও। এই 4টা একদম চান্দি ফাঁকা। তাহলে আমাদের মাত্রাহীন স্বরবর্ণ আছে কয়টা? 4টা। 4 আর 1 কত? 4 আর 1 5। এখানে আছে কত? 11। 11 থেকে 5 বিয়োগ গেলে কত থাকে? 6। তাই বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ আছে 6টা। এখনো কিন্তু আমরা আসে না। আমাদের বলছে বাংলা বাংলা বর্ণমালা অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ চেয়েছে। এখন কি করবা তুমি? 32 থেকে 6 বিয়োগ করো। 32 থেকে 6 বিয়োগ করে কত হয়? 26। তাই বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 26টা। 8 থেকে বিয়োগ করে কত হয়? 7। তাই বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা? 7টা। এই যে বাংলা বর্ণমালা অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন কয়টা? তার উত্তর হবে 7। এই 7। বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা? এই 7টা। দেখছেন? তা 10 থেকে বিয়োগ করেন 4 কত? 6। তা বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। এই চার্ট যদি আপনি মনে রাখতে না পারেন আপনি কখনোই এগুলো পারবেন না। ক্লিয়ার সবাই? তোমরা কি মুখের মধ্যে দাঁত গুনতেছো সবাই? হ্যাঁ, তোমরা কি মুখের মধ্যে দাঁত গুনতেছো? এটা ক্লিয়ার বুঝছেন সবাই? একটু কন তো। স্যার কিছুদিন আগে একটা এক্সামে দিছিল, এটা চট্টগ্রামের। এই তো এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, অনেক চাকরি পরীক্ষা আসে, অনেক চাকরি পরীক্ষা আসে, এরকম অনেক ভাবে ঘুরিয়ে দেয়। আপনি যদি এই জিনিসটা মনে রাখতে পারেন, প্রথমে মাত্রা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, মোট বর্ণ, এই 4টা যদি মনে রাখতে পারেন, আপনার যে কোনো পরীক্ষা যেভাবে ঘুরিয়ে আসুক না কেন আপনি পারবেন। নিশ্চিত থাকেন আপনি পারবেন। হ্যাঁ, এটা সবাই বুঝছেন তো? ডান ডান লেখেন যদি বুঝে থাকেন। স্যার বাচ্চা নিয়ে ক্লাস চাই। সনি হক, বাচ্চা নিয়ে ক্লাস নিব? আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিয়ে ক্লাস নেব, টেনশন নিও না। আচ্ছা এবার দেখো, সনদ আমাদের যে কোনো কিছুতে একটা সনদ যাচাই করে, তাই না? আমাদের সনদ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে অনার্স কমপ্লিট করি, ডিগ্রি কমপ্লিট করি, তারপর পড়াশোনা শেষে একটা প্রতিষ্ঠান থেকে কি দেয়? একটা সনদ দেয় আমাদেরকে। তো এই যে সনদটা দেয়, এই সনদটা কোন ভাষার শব্দ? এটা কি ফার্সি? ফার্সি মানে কি কোন দেশে জানো? ফার্সি মানে ইরান, পারস্য। ফার্সি মানে ইরান বা পারস্য। আরবি, উর্দু নাকি তুর্কি? বলো তো কোনটা হবে? স্যার আমার দাঁত তো 29টা। সেতু সরকার, তোমার দাঁত তো 29টা। কে তোমার থাপ্পড় মারি আবার 2টা ফালাই দিল বলো তো? স্যার 32টা দাঁত তো নেই তো স্যার। আরে তোমরা দাঁত গোনা শুরু করলা? হ্যাঁ, দাঁত গোনা শুরু করছো? আচ্ছা এটা কি হবে বলো তো? হ্যাঁ, সনদ হলো আরবি শব্দ। থ্যাংক ইউ। এটা যে কোনো চাকরি পরীক্ষা যদি আসে, সনদ কি শব্দ? আরবি শব্দ। এগুলো আসে কিন্তু
শহীদ কি, এই যে দেখো শহীদ, এই শহীদও কিন্তু আরবি শব্দ, দুই একটা ব্যতিক্রম। শহীদ এটাও কিন্তু পরীক্ষা আসে যে শহীদ কি শব্দ, শহীদ একটা আরবি শব্দ, সনদ একটা আরবি শব্দ, এগুলো কিন্তু খেয়াল রাখবা। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক সময় ধরে যে সনদ, এটা ব্যতিক্রম ব্যতিক্রম ইদানিং শব্দগুলো আসতেছে, এগুলো কেরিয়ার প্লাস বাংলা বইয়ে আপডেট যে নতুন নতুন কিছু শব্দ আসছে বাংলা একাডেমি অভিধানে, এগুলো সব আমি অ্যাড করে দিয়েছি, সবগুলোই আমি অ্যাড করে দিয়েছি। পরেরটা বলতো সস ব্যস্ত কোন সমাস? সস ব্যস্ত আমরা জানি একটা হলো উপমান কর্মদ্বারায় সমাস, সেটার নাম কি? উপমান। একটা হলো উপমান, উপমান কর্মদ্বারায় সমাস কি? একটা হলো সত্য কথা, আর পূর্বপরটা নাউন হয়, পরপরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তো এখানে আছে সস, সস মানে কি? খরগোশ, সস মানে কি? খরগোশ, এটা নাউন, প্লাস ব্যস্ত বিজি, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। সুতরাং এটা হলো উপমান কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় সমাস। আর উপমান কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় থাকে, তাহলে ব্যাস বাক্য হলো সসের ন্যায় ব্যস্ত, সসের ন্যায় ব্যস্ত সমান সমান সস ব্যস্ত, এটা হলো উপমান কর্মধারায় সমাস। তো অপশনে আসছে শুধু কর্মধারায় টিক দিলে হয়ে যাবে। দ্রুত লেখো। শহীদ বান তোমার দীর্ঘের লেখো, এই রুমান আক্তার, শহীদ বান দীর্ঘের কেন? শহীদ আরবি শব্দ না, তার বিদেশ শব্দের বান তো রস্বইকার হয়, রস্বইকার হবে, রস্বইকার হবে। লুঙ্গি বলে ফার্সি শব্দ হয়ে গেছে, হ্যাঁ লুঙ্গি তো ফার্সি, ইরান, লুঙ্গি খুইলা এখন চলে গেছে ইরানে, লুঙ্গি তো এখন ফার্সি শব্দ। দ্রুত লিখছেন এটা। তাহলে এই সস ব্যস্ত, এটা কি সস? উপমান কর্মদ্বারায় সমাস চেনার উপায় কি? পূর্বপরটা নাউন থাকে, পরপরটা অ্যাডজেক্টিভ থাকে। আর সস ব্যস্ত দেখবা খরগোশগুলো অল টাইম বিজি থাকে, কথাটা সত্য। তা সস মানে খরগোশ, পূর্বপর নাউন, আর বিজি মানে ব্যস্ত, এটা হলো অ্যাডজেক্টিভ। গুড। তা ব্যাস বাক্য আমরা করলাম সসের ন্যায় ব্যস্ত সমান সমান সস ব্যস্ত, হয়ে গেল। আচ্ছা পরে কোনটা? এই যে দেখো, এটা যদি না পারো তাহলে তো মাইর খাবা তোমরা, এটা না পারলে মাইর খাবা। কিন্তু নিচের কোনটি অপিনীতের উদাহরণ? হ্যাঁ বাবা তুর্কি শব্দ, হ্যাঁ বাবা তুর্কি শব্দ, দ্রুত বলো। আচ্ছা এটা বলো, এটা যদি না পারো তাহলে মাইর দেবো কিন্তু, বলো নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? আমি কিছুক্ষণ আগে অপিনিহিতটা বুঝিয়ে দিয়েছি, এটা না পারলে কিন্তু মাইর দিব, দ্রুত। নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? এটা মাইর দেবো কিন্তু, এটা না পারলে মাইর খাবা। সবাই পারতে হবে, এটা পারতে হবে কিন্তু, দ্রুত বলো, পড়াশোনার ভিতরে থাকতে হবে। এটা কি হবে? সবাই পারছেন দেখছেন, কারণ আগে কোশ্চেন প্রথম থেকে কোশ্চেন তাই পারছেন। আমি মনে করছি অপিনীতি মানে দুইটা বর্ণের মধ্যে একটা রস্বই খুঁজবা অথবা একটা রস্য খুঁজবা, তাহলেই হয়ে যাবে। তাই মাঝখানে কি আছে? রস্বই আছে, সুতরাং এটাই উত্তর। থ্যাংক ইউ সবাইকে, এটা পেরেছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনটি শুদ্ধ বানান? দেখেন শুদ্ধ বানানটা বের করেন, কোনটি শুদ্ধ বানান? দেখেন এখানে কোনটি শুদ্ধ বানান বলেন। এখানে প্রণিপাত বানানটা ভুল আছে, শুদ্ধ বানান হবে প্রণিপাত, মূর্ধন্য নয় রস, এটা শুদ্ধ। নির্মাণ বানানটা ভুল আছে, কি হবে? নির্মাণ, মূর্ধন্য না, তাই না? তাহলে কোনটা হবে বলো? এ কার কোথায় বাসা, তোমরা কি শুরু করছে? সামিয়া লিখছে হ্যালো গাইস, মুই এখন ক্লাস করছি গাইস, এটাও অপিনীতি, বাহ। দ্রুত দ্রুত দ্রুত। কৃপান, এটাও ভুল বানান, তাহলে এটাও ভুল। কৃপান বানান কয়েরি পয়কার পা মূর্ধন্য না, কৃপান, হ্যাঁ। তাহলে ক্ষীণজীবী বানানটাই ঠিক আছে, কারণ আমরা জানি ক্ষীণবান, ক্ষীয় এরপর মূর্ধন্য না বসছে, আর জীবযুক্ত শব্দের বানানে সব দীর্ঘইকার হয়, হ্যাঁ। জীবযুক্ত বানানে সবই দীর্ঘইকার হয়, যেমন কর্মজীবী, দেখো কর্ম, এই জীবী, জীবযুক্ত বানানে সবগুলোই দীর্ঘার। কুশিত জীবী, বিশেষ পরীক্ষা একটা এসেছিল, কুশি, কষ্কের কু, দন্তসায় দীর্ঘিকার দ, এই যে কুশিত জীবী মানে যারা সমাজে সুদ খায়, সুদ খায় যারা, তাদেরকে বলে কুশিত জীবী। এই বানানটা আসতে পারে, কুশিত জীবী বানানটা শিখে রাখো, এটা কিন্তু বিশেষে এসেছে, এজন্য আসতে পারে। দ্রুত লেখো, হ্যাঁ পেশাজীবী, আইনজীবী, হ্যাঁ দ্রুত লেখো, মনে থাকবে। ওকে পরেরটা দেখো, 16 নাম্বার, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, এটা বলতো শব্দ যখন
শব্দ যখন বাক্যে, সব 2026 সালে প্রশ্ন, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? প্রত্যয়, পদ, বিভক্তি নাকি শব্দ? দ্রুত উত্তর করবা। তোমরা এত কি প্রেম প্রীতি শুরু করছো? কার বাসা কোথায়? কত সুন্দর সুন্দর তোমার প্রশ্ন করো। সমস্যা নাই, পেজের ভিতর থেকে, আমাদের পেজের ভিতর থেকে তোমরা বিবাহ শাদী করতে পারবা। তার আগে চাকরি নাও, চাকরি নাও, দেখবা যে এমনিতেই তোমাদের বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, দ্রুত বলো, দ্রুত বলো। তাহলে আপনি গাজী ছিলেন, গাজী গাইজ এটা হয় কোনোদিনও? এর অর্থের সাথে মিল থাকে, ধ্বনি পরিবর্তন। গাজী গাইজ হয়, এটা হবে না, অর্থের সাথে মিল থাকতে হবে। হ্যাঁ, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, পদ। এই যে দেখো, আমাদের এতক্ষণ পর শামিমা আক্তার তিনি বলছেন স্যার এটা পদ। হাফসা ইসলাম তিনি বলছেন, তানহা ইসলাম পদ। সব হ্যাঁ, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে, কারণ আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। মনে রাখো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি কি? পদ। লিখে রাখো, এদিকে তো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো এক একটি পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো এক একটি পদ। দ্রুত রাখো। আগে আমরা ছোটবেলায় পড়ছি যে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। আমরা ছোটবেলায় পড়ছি বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। এখন কিন্তু ওরকম না, এখন হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। আপনি বাক্যে ব্যবহার করবেন যে কয়টা পাবেন, এই জন্য বলা হয় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো এক একটি পদ। মনে থাকবে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো এক একটি পদ। মনে থাকবে। ওকে, পরটা দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুড। হ্যাঁ, সংসারের গল্প, তাও ক্লাসে সব মজা নাই তোমরা। এবার দেখো, বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ কোনটি? আমরা জানি একটা জিনিস খেয়াল রাখো, এখানে বাংলা সাহিত্যে এখানে বলছে অবক্ষয় যুগ। হ্যাঁ, অবক্ষয় যুগ আমরা জানি একটা আছে 1201 থেকে 1350। 1201 থেকে 1350 সমান সমান 150 বছর। বা 1201 থেকে 1350 সমান সমান 150 বছর হলো বাংলা সাহিত্যে কি যুগ? এই যুগটাকে বলে অন্ধকার যুগ। মাথায় থাকে জানো, এটাকে বলে অন্ধকার যুগ, অথবা এটাকে বলে তামস যুগ। কি যুগ? তামস যুগ। অন্ধকার যুগ, তামস যুগ। তো অন্ধকার যুগ অথবা তামস যুগ বলা হয় কোনটাকে? আর একটা আধার যুগও বলা হয়, আরটা বলে আধার যুগ। তাহলে আধার যুগ, অন্ধকার যুগ, তামস যুগ বলা হয় 1201 থেকে 1350 সমান সমান 150 বছর। কারণ এই যুগে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য পাওয়া যায় না, এই জন্য এই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। এখন দেখো, এরকম আরো একটা যুগ আছে, সেটা হলো আমাদের অবক্ষয় যুগ। সে অবক্ষয় যুগটা কত? আমরা জানি 1760 থেকে 1860। কত? 1760 থেকে 1860 সমান সমান কত বছর? 100 বছর। সমান 100 বছর হলো বাংলা সাহিত্যে অবক্ষয় যুগ। ঠিক আছে, অবক্ষয় যুগ অথবা যুগ সন্ধিক্ষণ। এটার আরেকটা নাম হলো যুগ সন্ধিক্ষণ। এটা আরেকটা নাম যুগ সন্ধিক্ষণ। এই জন্য বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? তা 1760 থেকে 1860 উত্তর হবে এটা। এই যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। লেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। লিখে রাখেন, যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। পেরেছি আমরা সবাই? তা বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। দ্রুত লেখো। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। লিখছেন সবাই? স্যার আমি দুপচাচিয়ার শামিমা, দুপচাচিয়া উপজেলা। লিখতে ভুল হয় সে আমার মতো পদ হবে। বাবা, আচ্ছা তাহলে এটা বুঝছি, তা বাংলা সাহিত্যে এই যে যুগ সন্ধিক্ষণের কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। পরের প্রশ্নটা দেখি আমরা। ফররুখ আহমেদকে কি বলা হয় বলো তো? এটা পারার কথা, এটা তোমরা সহজ একটা প্রশ্ন, সবাই পারবে। বলো, 2026 সালে আছি, কিন্তু আমি 2026 সালের সব প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। কিন্তু এরকম ধারাবাহিকভাবে আমরা রমজান মাসে বিসিএস পরীক্ষার আগামীকাল সন্ধ্যার পরে আমি বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভ করিয়ে দিব। আবার ভোর রাতে
কিন্তু পড়িয়ে দেবো আমরা, এরকম প্রতিদিন চলবে। আবার আগামীকাল ম্যাথমেটিক্সের ক্লাস হবে সকাল 11টায়। আমরা চাই তোমাদের ফ্রি ক্লাসগুলো দিব এবং পেইড ব্যাচে, যাতে তোমরা ব্যস্ততার মধ্যে থাকো। হ্যাঁ, আর অনেকে বলে যে রোজা রাখলে পড়াশোনা করা হয় না, এটা ভুল কথা। আসলে যারা পড়াশোনা করে তাদের সবসময় পড়াশোনা হয়। তা দেখি এটা কি হবে বলো তো। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্তকে ভ্রমণকারী বন্ধু বলা হয়। গুড। তাকে বাংলা সাহিত্যে গুপ্ত কবি বলা হয়, তাকে বাংলা সাহিত্যে গুপ্ত কবি বলা হয়, তাকে বাংলা সাহিত্যে ভ্রমণকারী বন্ধু বলা হয়। দেখবা যে কেরিয়ার প্লাস বাংলা বইয়ে যে কত সুন্দর করে চমকটা দিয়েছি। আচ্ছা এটা বলো, ফরুক আহমেদকে কি বলা হয় বলো তো? উত্তরটা কি হবে, কি বলতে পেরেছো এখন পর্যন্ত? স্যার রেনেসাস বলা হয়, রেনেসাস। ভেরি গুড, বি বি বি, মুসলিম রেনেসার কবি। এখন দেখো এই মুসলিম রেনেসার কবি বাংলা সাহিত্যে দুইজন। কয়জন? দুইজন। আরো একজন আছে গোলাম মোস্তফা। তার মুসলিম রেনেসার কবি 1 নম্বরে ফরুক আহমেদ, 2 নম্বর হলো গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা। তো পরীক্ষায় যদি ফরুক আহমেদ আর গোলাম মোস্তফা দুইজনই থাকে, তাহলে টিক দিবা কোনটা? অবশ্যই ফরুক আহমেদ টিক দিবা। যদি ফরুক আহমেদ না থাকে তাহলে তোমরা অবশ্যই গোলাম মোস্তফায় টিক দিয়া চলে আসবা। ক্লিয়ার? তা বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবিকে, বহুত দ্রুত বলো, বাংলা সাহিত্যে মুসলিম রেনেসার কবিকে? দুইজন ব্যক্তিকে বলা হয় বাংলা সাহিত্যে। স্যার আমি একজন গরিব মানুষ, অবশ্যই তোমার গরিব বানানটা ভুল, আমাকে সাহায্য করতে পারেন? টাকা দেওয়া আমার জন্য হবে না। ফরিদা খাতুন লিখছে, স্যার আমি একজন গরিব মানুষ। তোমার গরিব বানানটাই ভুল হয়ে গেছে বেবি। স্যার ভোর রাতে ক্লাসে জয়েন হতে পারি না। কেন পারো না? প্রতিদিন তো এখন যেভাবে জয়েন হয়েছো ভোরবেলাও জয়েন হতে পারবা, কেন পারবা না? আচ্ছা শাহনামা, এই যে কার লেখা বলতে পারো? শাহনামা কার লেখা? শাহনামা লিখছেন ফেরদৌসি। শাহনামা কে লিখছেন? ইরানের কবি ফেরদৌসি। ইরানের কবি ফেরদৌসি তিনি কি করেছেন? শাহনামা রচনা করেছেন। এবার বলো, শাহনামা এই মৌলিক গ্রন্থটা রচনা করেছেন কে? ইরানের কবি ফেরদৌসি। এখন এটি প্রথম বাংলায় অনুবাদ করেন কে? বলতে হবে তোমাকে, এটি প্রথম বাংলায় অনুবাদ করেন কে? না, এবার এইচএসসি পাশে কোনো অ্যাপ্লাই করতে পারবা না। এইচএসসি পাশে কোনো নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবা না তোমরা। দ্রুত লেখো। স্যার যার গরিব বানানটি ভুল করেছে সে আসলেই গরিব। হাহারে, সুমন ঠিকই কইছে। তুমি ফ্রি ক্লাসগুলা করো একেবারে। ইফতারি পর 2 লিটার 3 লিটার 4 লিটার, আমার মনে হয় 5 লিটার পানি খেলেও কাজ হয় না, তাই না? কি বলো, কাজী ইমদাদুল হক? না বাবু, কাজী ইমদাদুল হক না। হ্যাঁ, এটা কি হবে বলো? ইয়াকুব আলী চৌধুরী, মোজাম্মেল হক, সৈয়দ ইমদাদ আলী, নাকি কাজী ইমদাদুল হক? কি হবে বলো? খ নাম্বার বলেছো কে? আমাদের রত্না, তিনি বলছে স্যার খ। ভেরি গুড, থ্যাংক ইউ। সোনিয়া লাবলু খান, হ্যাঁ থ্যাংক ইউ। শাহনামা এই মৌলিক গ্রন্থটা বাংলায় অনুবাদ করেছেন মোজাম্মেল হক। আর শাহনামা প্রথম লিখেছেন কে? ফার্সি ভাষায় প্রথম রচনা করেন শাহনামা ফেরদৌসি। এটি প্রথম বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। এ কাজী ইমদাদুল হক লেখো কেন তোমরা? মোজাম্মেল হক, মোজাম্মেল হক, মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক হবে না। মোজাম্মেল হক, দ্রুত লেখো। এটা কার? শাহনামা বাংলায় অনুবাদ করছেন মোজাম্মেল হক। বেসিক জ্ঞান থাকতে হবে, বুঝছো? আচ্ছা, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? অনেকবার পড়িয়েছি, বলতো বাংলা ভাষায় আমাদের মৌলিক ধ্বনি কয়টা আছে? বহুবার পড়িয়েছি, বহুবার। স্যার একজন যেহেতু এত করে বলছে ফ্রিতে করান, ফ্রিতে করে দেবো, কিন্তু ফ্রি বই তো আর পাবা না, বইয়ের টাকাটা দিতে হবে তোমাকে। তুমি আমাদের হটলাইন নাম্বারে দাও, বইয়ের টাকাটা দিবা শুধু। আমাদের যে লেকচার শিটের টাকা আছে, এই লেকচার শিটের টাকাটা দিবা, ঠিক আছে? তোমার ক্লাস ফ্রি করে দিলাম। তাহলে এই হটলাইন নাম্বারে কল দিয়ে বলো যে নাসির স্যার শুধু বইয়ের দাম নিতে বলছে, তোমার জন্য ক্লাস ফ্রি করে দিলাম। ক্লিয়ার? স্যার ভের রাতে সাহারি খাবো না, ক্লাস করবো, দুইটাই করতে হবে। সাহারিও খেতে হবে, ক্লাসও করতে হবে। এক ঢিলে 2 পাখি মারতে হবে, এক ঢিলে 2 পাখি মারতে হবে, তাই না? এক ঢিলে 2 পাখি মারবা, ক্লাসও করবা, তাই না? এই যে তুমি দেখবে এখন অনেক কপতি আছে, আমি তো দেখি ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে গেলে, ওরে ভাইরে, তুমি যাবা দেখবা ইফতারি করার সময় কপতি সামনাসামনি বৈশা দোয়া, মানে ইফতারির দোয়াও পরে। আবার দেখছি অনেকে কি পরে, আবার মনে করে পানি নেয় সামনে, জুস নিয়ে আবার দোয়াও পরে, মানে রোজা খোলার দোয়া আছে না, দোয়াও পরে প্রেমিক প্রেমিকা, মানে বৈধভাবে তারা কি করে ইফতারি করে, সামনাসামনি বসে। কেউ মুড়ি আছে, মুড়ি, তারপর পেঁয়াজু, সমোসা, আলু চপ,
সব নিয়ে আসে। আবার নায়িকা কি করে, হল থেকে বানাই নিয়ে আসে নায়কের জন্য। নায়ক আবার কি করে, সে দুইটা জুস নিয়ে আসে, ঠিক আছে। এইগুলো নিয়ে সামনাসামনি বইসা দুইজনে পানির বোতল লইয়া আবার ভেতরে ইসব গুলো ভুসি ঢুকায়, ঢুকে এবার ধাক্কাও মারে বোতলে, মাইরে মাইরে এবার কি করে আবার আমিনও ধরে দুইজনে, আবার দুইজনে আবার কি করে আমিন ধরে আবার কয় ইফতারি করে, বুঝছেন। মানে এগুলো যে কি সব পায় ইফতারিতে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কোনটা হবে বলো তো? ওরে সাহারি সেহরি একটা কইলেই হইলো। দ্রুত বলো এটা কি হবে? এটা কি বলতো? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? বাংলা ভাষায় আমাদের মৌলিক ধ্বনি হলো 37টা। কয়টা? 37টা। আর যদি বলে বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি, মৌলিক কথাটা না থাকলেও যদি বলে বাংলা ভাষায় ধ্বনি রয়েছে কয়টি, তাও 37টা। আবার যদি বলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কয়টি, তাও 37টা। এই 37টা, তাই না? কয়টা? 37টা। এই 37টার ভিতরে আমরা জানি আমাদের স্বরধ্বনি আছে কয়টা? আমাদের স্বরধ্বনি আছে 7টা, অথবা মৌলিক স্বরধ্বনি 7টা। আর যদি বলে ব্যঞ্জন ধ্বনি অথবা মৌলিক ব্যঞ্জন ধ্বনি, তাহলে হবে 30টা। 30 আর 37। তাহলে আমাদের স্বরধ্বনি অথবা মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। তাহলে ব্যঞ্জন ধ্বনি অথবা মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? তাও 7টা। মনে থাকবে? ওরে বাবার, মৌলিক ধ্বনি 37। গুড। হালাল ইফতার হয়, এটা হালাল ইফতার। ঢাকা ভার্সিটিতে গেলে এগুলো অ্যাভেলেবেল দেখা যায়, বুঝছেন। পুরো হালাল ইফতার চলে, সব হয়ে যায় এদের, বুঝছেন। তার কয়টা হলো? 37টা হয়ে গেল। পরেরটা দেখো, কোনটি উপন্যাস? দ্রুত বলো, কোনটি উপন্যাস বলতে হবে। এইরকম প্রশ্নগুলো কিন্তু বিশেষ করে বিশেষ পরীক্ষা ধরে, যে কোনটি উপন্যাস। এটা বাংলাদেশ রেলের ট্রেন অ্যাপ্রেন্টিস 2026 পরীক্ষায় আসছে কিন্তু। নেমেসিস, এটা কি? নেমেসিস হলো একটা নাটক। নেমেসিস কি? এটা হলো নাটক। নেমেসিস কিন্তু নাটক। কোনটা হবে? ধরতে নিবন্ধন পিলি পাশ করার জন্য দুইটা গড়ে পাসটা আলাদা করে না, দুইটা গড়ে পাস করতে হবে। দুইটা একসাথে পাস করতে হবে, নাহলে হবে না তো। দুইটা একসাথে পাস করতে। তো বলো নিচের কোনটি? নিচের কোনটি? এই কারা দুইজন একসাথে কারা কারা ইফতারি করেন বলেন তো? রমজান মাসে দুইজন একসাথে ইফতারি করেন কারা কারা? হাত জাগান। কারা কারা দুইজন একসাথে ইফতারি করেন? এরকম আছেন কারা কারা? নিবন্ধন অর্থনীতি ক্লাস হবে হবে হবে। স্যার স্পর্শধ্বনি 23টি নাকি 20টা? 20টা। স্পর্শধ্বনি 20টা। 20টা। তা নেমেসিস, এটা নুরুল মোমেনের বিখ্যাত একটা নাটক। নেমেসিস নাটকটা রচয়িতাকে? নুরুল মোমেন। লেখো নুরুল মোমেন। তা নুরুল মোমেনের একটা বিখ্যাত নাটক হলো নেমেসিস। আর আমরা জানি সোনার তরী, আমাদের রবি ঠাকুর, তার বিখ্যাত একটা কবিতা সোনার তরী, তার বিখ্যাত একটা কাব্য হলো সোনার তরী। গড্ডলিকা, গড্ডলিকা কি? গড্ডলিকা একটা বিখ্যাত ছোট গল্প। গড্ডলিকাটা বিখ্যাত রাজশেখর বসু। এটা কার? গড্ডলিকা কার? রাজশেখর বসু। রাজশেখর বসু। তা রাজশেখর বসুর একটা বিখ্যাত ছোট গল্প হলো গড্ডালিকা। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে কি? কন্যাকুমারী, বিখ্যাত একটা উপন্যাস। এটা কন্যাকুমারী উপন্যাসটা রচয়িত হলো আব্দুর রাজ্জাক। লিখে রাখো, এটা রচয়িত হলো আব্দুর রাজ্জাক। তার আব্দুর রাজ্জাকের একটা বিখ্যাত উপন্যাস হলো কন্যাকুমারী। লিখছেন সবাই? হ্যাঁ জি স্যার, সামিয়া লিখছি স্যার, কন্যাকুমারী হলো উপন্যাস। গুড। কন্যাকুমারী কার? এখন যে স্যার গড্ডলিক অর্থ হ্যাঁ ভেড়া। গড্ডলিক অর্থ হলো ভেড়া। ভেড়া ভেড়া ভয়কার ভে ডয় বন্ধুর আগে ভেড়া। গড্ডলিক অর্থ কি? ভয়কার ভে ডয় বন্ধুর আগে ভেড়া। গড্ডল অর্থ কি? গড্ডালিকা না, গড্ডল অর্থ ভেড়া। গড্ডল মূল শব্দ কিন্তু গড্ডল, গডল। এই গড্ডল অর্থ কি? ভেড়া। গড্ডল অর্থ কি? ভেড়া। লিখছে স্যার দুজন একসাথে ইফতারি করলে ডাবল সব পাওয়া যায়। ওরে বেটা, বৈধভাবে হইতে হইবে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস লিখছি স্যার, বদনজর লাগছে জানি না, এখনো সিঙ্গেল আছি। আরে কোন ছেলেরা নাই? জান্নাতুল ফেরদৌস ও এখনো সিঙ্গেল আছে, ওরা একটু কেউ একটু মেসেজ টেসেজ দাও। ছেলেরা কই? ছেলেরা নাই? এই সুজন টুজন তোমরা নাই? কারা কারা আছো ওই যে সিঙ্গেল আছে, ওরা একটু নক টক দাও। হ্যাঁ স্যার, আমি আর জামাই একসাথে ইফতার করি। তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা যাই হোক, আব্দুর রাজ্জাকের উপন্যাস কন্যাকুমারী। গড্ডালিকা রাজশেখর বসু বিখ্যাত একটা ছোট গল্প। আর সরাসরি তো জানি আমরা নেমেসিস নুরুল মোমেনের বিখ্যাত একটা নাটক। পরে কি দেখো তো, ময়মনসিংহ গীতিকা, চমৎকার একটা অংশ। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়? একটা জিনিস খেয়াল রাখবা, ময়মনসিংহ গীতিকা এটা হলো, ময়মনসিংহ হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। এটা কোন অঞ্চলের গীতিকা? এটা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা।
তাই ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে, এ প্রশ্নটাও আসে। প্রথম সংগ্রহ করেন কে বলতে পারবা? ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? ডক্টর দীনেশ চন্দ্র সেন? না। বলতো ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? আর ময়মনসিংহ গীতিকা প্রথম সম্পাদনা ও প্রকাশ করেন কে বলতো? সম্পাদনা ও প্রকাশ, এই দুইটা প্রশ্ন আমাদের বারবার আসে। তা ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, লিখে রাখো চন্দ্রকুমার দে। তার বাড়ি কোথায়? নেত্রকোনা। আর সম্পাদনা ও প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন, তার বাড়ি হলো মানিকগঞ্জ। ডক্টর দীনেশ চন্দ্র সেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। কত সালে? 1923 সালে। কত সালে? 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তাই ময়মনসিংহ গীতিকাটা প্রকাশ পায় কত সালে? 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর ডক্টর দীনেশ চন্দ্র সেনের বাড়ি হলো আমাদের মানিকগঞ্জ, বাংলাদেশে। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। আর তার বন্ধু ছিল চন্দ্রকুমার দে, তার বাড়ি ছিল নেত্রকোনা। তিনি প্রথম এই নেত্রকোনা এবং কিশোরগঞ্জ থেকে এই গীতিকাগুলো প্রথম সংগ্রহ করেন। আর সম্পাদনা এবং প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন 1923 সালে। তা মনে রাখবা 1923 শেষে 23 আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? উত্তর হবে 23টি, 23টি, 23টি। দ্রুত লেখো। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। দ্রুত লিখছেন? আর একটা প্রশ্ন আসে যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহের সাথে কোন কবি জড়িত ছিলেন? সেটা হলো আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। আমাদের জসীমউদ্দিন কিন্তু এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহের সাথে জড়িত ছিলেন। দেখো ময়মনসিংহ গীতিকা সংগ্রহের সাথে জড়িত ছিলেন কে? আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। আচ্ছা, বাগধারা কোথায় আলোচিত বলতে পারবা? বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচিত বলো? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, এটা বলতে পারবা? বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা, আচ্ছা আমরা জানি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। একটা জিনিস আছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব যে আরেক নাম বাগর্থ তত্ত্ব, এর আরেক নাম বাগর্থ তত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলে সেমান্টিক্স। এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি দাগাবা না, এটা কোথাও উত্তর নাই, এটা কোথাও উত্তর নাই, সবগুলো ভুল উত্তর। এই ধরনের পরীক্ষায় যদি আসে কোনো তুমি টিক দিবা না, কারণ 4টা অপশনের ভিতর কোথাও উত্তরটা নাই। ফাঁকা রেখে চলে আসবে পরীক্ষার হলে, বৃত্ত ভরাট করলেই তুমি বিপদে পড়ে যাবা। তো অর্থতত্ত্বে কি কি আলোচিত হয় বলো? অর্থতত্ত্বে আলোচিত হয় প্রতি বিপরীত বাগধারা। প্রতি বিপরীত বাগধারা কি লিখবা? প্রতি বিপরীত বাগধারা। প্রতি দিয়ে মনে রাখবা প্রতিশব্দ। প্রতি দিয়ে কি মনে রাখবা? প্রতি দিয়ে মনে রাখবা প্রতিশব্দ। বিপরীত দিয়ে মনে রাখবা বিপরীত শব্দ। বাগধারা দিয়ে মনে রাখবা বাগধারা। ক্লিয়ার? তাহলে বাগধারা কোথায় আলোচিত? অর্থতত্ত্বে। অপশনে কোথাও অর্থতত্ত্ব নেই, সুতরাং তোমাকে টিক দেয়া যাবে না। মনে থাকবে? বাগধারা কোথায় আলোচিত হয় এটা টিক দেওয়া যাবে না। জানা নেই, তাই তো দিতাম। হ্যাঁ গুড। এই ধরনের প্রশ্ন পরীক্ষা যদি আসে তুমি ভুলেও এটা কখনোই তুমি কি করবা না? টিক দিবা না, টিক দিবা না, টিক দিবা না, ভুলেও টিক দিবা না। মনে থাকে জানো? ভুলেও টিক দিবা না। মনে থাকবে? ভুলেও টিক দিবা না, ভুলেও টিক দিবা না। তাহলে প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাগধারা। টেকনিক মনে রাখবা, প্রতি বিপরীত বাগধারা। তা প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাগধারা কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে বা বাগর্থতত্ত্বে। এখানে অপশনে কোনোটাই নেই, সুতরাং পরীক্ষা হলে টিক দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মনে থাকবে? শোনো, এবার সবচেয়ে চাকরি পাওয়া কঠিন না, সহজ। কিন্তু দেখো প্রতিবার অনেকে নিবন্ধন পরীক্ষাতে তোমরা ফেল করো। এই জন্য যারা নিবন্ধন দিবা আমি মনে করি যে তোমরা পরীক্ষা দাও, চাকরি পাবা। কারণ দুইটা এমসিকিউ, তোমার সাবজেক্ট রিলেটেড সেটাও এমসিকিউ, আবার এই পাশেও তো 4টা সাবজেক্ট এমসিকিউ। এমসিকিউ পারবা, মানে সেটা তো টিক দিবা। এটা যদি না পারো এবছর তাহলে আর জীবনে তোমার চাকরি হইতো না। এর চেয়ে সহজ প্রক্রিয়া নেই। আচ্ছা, কোনটি বাংলা ধাতু বলো তো? এটা টেকনিক আমি কিন্তু অনেকবার লিখে দিয়েছি আপনাদেরকে। বাংলা ধাতু আর সংস্কৃত ধাতু চেনার উপায় দেখো। তা বাংলা ধাতু চেনার উপায় লেখো। বাংলা ধাতু চেনার উপায়। বাংলা ধাতু লেখো। বাংলা ধাতু চেনার উপায়। কেমনে চিনবা বাংলা ধাতু চেনার উপায়? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। লেখো ধাতুটিকে তুষকে তুর তুই। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে
উত্তর মিলে যাবে। উত্তর মিলে যাবে। লেখো ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। যেমন আমি যদি বলি দেখো তুই দিয়ে প্রশ্ন করো তুই গম, এটা মিলে? তুই গম মিলে? মিলে না। যদি তুই মাঘ মেলে না। যদি বলে তুই কিরি মেলে না। তাই এটাও মেলে না, এটাও মেলে না, এটাও মেলে না। যদি বলি তুই কাঠ তাহলে কিন্তু ইজিলি মিলে যায়। তুই কাঠ, তাহলে উত্তর হবে কাঠ। তাহলে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে যায় তাহলে সেটা হবে বাংলা ধাতু, আর তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না মেলে তাহলে সেটা হবে সংস্কৃত ধাতু। ক্লিয়ার? এখন তোমার যদি কোনো পরীক্ষা আসে এখানে এটা না দিয়ে যদি বলে যে নিচের কোনটি সংস্কৃত ধাতু, এই বাংলা জায়গায় তোমার দিয়ে দেবে নিচের কোনটি সংস্কৃত ধাতু। তাহলে দেখবো এখানে তুই ক্রি, উত্তর মিলে না, তাহলে এটাই সংস্কৃত ধাতু। তুই মাঘ মিলে না, এটাও সংস্কৃত ধাতু। তুই গম, এটা মিলে না, এটাও সংস্কৃত ধাতু। তাহলে আমরা মনে রাখলাম যে চারটা অপশন থাকবে, যদি পরীক্ষা আসে নিচের কোনটি বাংলা ধাতু তাহলে তুমি ওই চারটা অপশনগুলোরে তুই দিয়ে প্রশ্ন করবা। যদি দেখো উত্তরগুলো মিলে যায়, যেমন তুই ধর, তুই মর, তুই পর, তুই খা, তুই যা, তুই রাখ, এগুলো কিন্তু সব বাংলা ধাতু। আর যদি দেখেন যে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর না মেলে তাহলে অবশ্যই হবে সেটা সংস্কৃত বা তৎসম ধাতু। সংস্কৃত বা তৎসম ধাতু। ক্লিয়ার সবাই? মন থাকবে? ওকে, পরেরটা আমরা দেখি। পরেরটা তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো। দেখো, তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো, এটা বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন, বাংলাদেশ রেলের ট্রেন এক্সামিনের পদে আসছে 2026 সালে। তা তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো। এখন দেখো ভার্ব খোঁজো, ভার্ব আছে কয়টা? তুমি আসবে, এই একটা সমাপিকা ক্রিয়া, আর কপা এই যে ভাঙলো এই একটা সমাপিকা ক্রিয়া। কোনো বাক্যের ভিতর যদি দুইটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা জটিল বাক্য হয়। তা তুমি আসবে বলে হে স্বাধীনতা, এই বাক্যটা ওই সখিনাবির কপাল ভাঙলো এবার ডিপেন্ডেন্ট আছে, আবার দুইটা সমাপিকা ক্রিয়া আছে, সুতরাং এটা 100% জটিল বা মিশ্র বাক্য। এটা হলো জটিল বা মিশ্র বাক্য, এটা হবে জটিল বা মিশ্র বাক্য। দ্রুত আমাদের তারাবি শুরু হয়ে যাবে। হারিকিরি শব্দের অর্থ কি? দ্রুত বলো, হারিকিরি শব্দের অর্থ কি? হারিকিরি শব্দের অর্থ আত্মহত্যা, সুইসাইড। হারিকিরি অর্থ কি? সুইসাইড। যদি তোমরা কেউ সুইসাইড করো তাহলে সেটার নাম হবে হারিকিরি। তবে কেউ সুইসাইড করো না, ঠিক আছে? কেউ সুইসাইড করো না। তাহলে হারিকিরি শব্দের অর্থ কি? আত্মহত্যা, সুইসাইড। পরেরটা দেখি, ফুলে ফুলে ঘর সাজিয়েছে ঘর। ফুলে ফুলে সাজিয়েছে ঘর, ভার্ব কোনটা? সাজিয়েছে, এটা হলো ভার্ব। এবাকে সাজানোর কাজটা কি দ্বারা হয়েছে? ফুল আর ফুল দিয়া। তাই ফুলে ফুলে ফুল দিয়ে সাজাইছে, তা ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা হলে করণ কারক হয়ে যায়। এখানে করণ কারক আছে, আর মূল শব্দ ফুল, বিভক্তি আছে এ, বিভক্তি আছে এ, সুতরাং করণে সপ্তমী লিখছেন। তা ফুলে ফুলে সাজিয়ে কিসের দ্বারা ঘর সাজিয়েছে? ফুলের দ্বারা। তা ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা করণ কারক হয়ে যায়। বাংলা ব্যাকরণ কোন ভাষায় লেখা হয়েছে বলো? এটা পারবা? রোমান, পর্তুগিজ, সংস্কৃত, ফার্সি? এটা আমি অনেকবার পড়িয়েছি। এটা কি বলতো? বাংলা ব্যাকরণ কোন ভাষায় লেখা হয়েছে? বাংলা ব্যাকরণ আমরা জানি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ নাম ভোকাবুলারি এম ইদেমা বেন গল্লা ই পর্তুগিজ। তার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করা হয় পর্তুগিজ ভাষায়। এটা প্রকাশ পায় 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। বইটা রচনা করেন মনলদা আসিম্পসা। আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখা হয় গাজীপুরের ভাওয়ালে বসে। কোথায়? গাজীপুর। এটা কিন্তু আসতে পারে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখা হয় কোথায় বসে? গাজীপুরে। গাজীপুর কোথায়? গাজীপুর। দ্রুত লেখো, দ্রুত। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখা হয় কোথায়, কোন ভাষায়? দ্রুত লেখো, দ্রুত। তো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখা হয়েছে পর্তুগিজ ভাষায়। পরের প্রশ্নটা দেখি।
ট্রেন ঢাকা ছাড়লো, এটা কি বলতো? ট্রেন ঢাকা ছাড়লো। অপাদান মানে মাইনাস, আর অধিকরণ মানে হলো প্লাস। অপাদান মানে মাইনাস আর অধিকরণ মানে কি? প্লাস। তো অপাদান কারকে একটা মাইনাস মানে স্থানটা মাইনাস বোঝায়। কি বোঝায়? এখানে যে স্থান বুঝাবে, স্থানটা মাইনাস বুঝাবে, এখানে যে স্থানটা বোঝায় স্থানটা প্লাস বোঝায়। তো এখানে বলছে ঢাকা ট্রেন, ট্রেন ঢাকা ছাড়লো। তা ঢাকা একটা প্লেস। আচ্ছা, এখান থেকে কি কোনো কিছু মাইনাস হচ্ছে? হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু ঢাকা থেকে মাইনাস হয়েছে, ঢাকা ট্রেন ছাড়লো, ছেড়ে যাচ্ছে। তা ঢাকা ট্রেন ছাড়লো মাইনাস, মাইনাস বোঝালে কি হয়? অপাদান কারক। অপশন অপাদান আছে, আছে, সুতরাং এটা হবে অপাদান কারক। কোনো স্থান থেকে যদি কোনো কিছু মাইনাস বোঝায় তাহলে সেটা অবশ্যই কি হবে বলো? মাইনাস বোঝালে সেটা অবশ্যই হবে তোমার অপাদান কারক। জীবনে অনেক কোচিং এ অনেক ক্লাস করছেন ভাইয়ারা, বলি অনেক নামি দামি অনেক কোচিং এ ভালো ভালো স্যারদের ক্লাস করছেন, জব মেডিসিনে ক্লাস করেন। আপনি বিসিএস কোর্সে ভর্তি হন বা নিবন্ধন বা প্রাইমারি বা 10 থেকে 20 তম এটা কোর্সে ভর্তি দেখবেন এখানে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ সব সব স্যাররাই অনেক বেস্ট। তাদের ক্লাসগুলো করলে আপনার অবশ্যই ভালো লাগবে। এই যে দেখো, এটা রেলওয়ে 2026 সালে প্রশ্ন। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা কে বলতো? খেলারাম খেলে যা। সে বিখ্যাত কে বলতো? শামসুর রহমান নাকি আলাওল নাকি আল মাহমুদ নাকি কোনোটি নয়? দ্রুত বলো, পরাণের গহীন ভিতর কার লেখা? পরাণের গহীন ভিতর কার লেখা বলতে পারবা? পরাণের গহীন ভিতর শামসুর রহমান লিখছে? না, লেখে নাই। আলাউল লিখছে? না, লিখে নাই। আর শামসুর রহমান লিখছে? লেখে নাই। আলাউল লিখছে? লিখে নাই। আল মাহমুদ লিখছে? লিখে নাই। হবে কোনোটি নয়। পরাণের গহীন ভিতর হলো সৈয়দ শামসুল হক। এটা কার লেখা? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হলো পরাণের গহীন ভিতর। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থটা কে, কার লেখা? সৈয়দ শামসুল হকের বিখ্যাত একটা কাব্যগ্রন্থ পরাণের গহীন ভিতর। কোন বানানটি শুদ্ধ? দেখো এখানে কোন বানানটি শুদ্ধ একটা জিনিস আছে, দেখো। কনিনিকা, ক নয় দিকে নি, নয় রস্যিকারে নি, ক একারে কা, কনিনিকা। এই জিনিসটা মনে রাখবা 21, অর্থাৎ দীর্ঘইকার রস্যইকার। এর বসে জি জি বিশা, জস্কের জি, জয় দিকে জি, জি জি, বস্কের বি, শয়কাশা, জি জি বিশা। দেখছো এগুলা দীর্ঘিকার। হ্যাঁ, তা কনিনিকা শব্দটা অর্থ কি? এটাও আসতে পারে স্যার। কনিনিকা অর্থ কি? এই কনিনিকা শব্দের অর্থ হলো চোখের মণি। কনিনিকা শব্দের অর্থ হলো চোখের মণি, লিখে রাখো। কনিনিকা শব্দের অর্থ কি? চোখের মণি, চোখের মণি, চোখের মণি। কনিনিকা শব্দের অর্থ কি? চোখের মণি, চোখের মণি, চোখের মণি। পরেরটা দেখো, পরেরটা ঝটফটে গিয়ে যায়। আমাদের শেষ হয়ে গেল আজকে ক্লাস। হ্যাঁ, শেষ হয়ে গেল আজকে ক্লাসটা। আমরা ঝটফট নামাজের আগে শেষ করতে পারলাম। জব মেডিসিনের চলমান কোর্স সমূহ দেখো, বিসিএস ফাউন্ডেশন কোর্স দেখছো। যদি আপনি যদি বিসিএস কোর্সে জীবনে মনে করেন যে না স্যার আমি বিসিএস কোর্সে ভর্তি হবো, তাহলে দেখো ফাউন্ডেশন ক্লাস 144টা ক্লাস পাবা, সাজেশনমূলক ক্লাস পাবা 45টা, সলভ ক্লাস পাবা 35টা, ক্লাস টেস্ট থাকবে 185টা, সাপ্তাহিক পরীক্ষা থাকবে 32টা, বিষয়ভিত্তিক পরীক্ষা 54টা, প্রশ্ন ব্যাংক সমাধান থাকবে 10টা, মডেল টেস্ট থাকবে 10টি, মেরিট টেস্ট থাকবে 1টি, সাম্প্রতিক পরীক্ষা থাকবে 1টা। দেখছেন কতগুলা বিসিএস পরীক্ষার জন্য। ঠিক আছে, আপনি যদি প্রাইমারি ও প্রধান শিক্ষক নিয়ে প্রস্তুতি করতে হবে, অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স ক্লাস পাবেন, বেসিক ক্লাস 95টা, সাজেশনমূলক ক্লাস পাবেন 40টা, সলভ ক্লাস 30টা, ক্লাস টেস্ট 140টা, সাপ্তাহিক পরীক্ষা 24টা, 32টা বিষয়ভিত্তিক, প্রশ্ন ব্যাংক সমাধান 6টি, মডেল টেস্ট থাকবে 10টি, একটি থাকবে মেরিট টেস্ট, একটি থাকবে সাম্প্রতিক পরীক্ষা। দেখছেন কত 10 থেকে 20তম গ্রেডের জব প্রস্তুতি যদি নিতে চান বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা। এখানেও দেখো প্রিলি প্লাস লিখিত ফাউন্ডেশন ক্লাস থাকবে 144টা, সাজেশন ক্লাস আছে, সব ক্লাস, ক্লাস টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা, বিষয় সবগুলা। আপনি নিবন্ধন প্রস্তুতি কোর্স বেসিক ফাউন্ডেশন ক্লাস 95টা, চিন্তা করছেন। নিবন্ধনের সাজেশনমূলক ক্লাস পাবেন 40টা, সলভ ক্লাস 30টা, ক্লাস টেস্ট আছে, এখানে সাপ্তাহিক পরীক্ষা আছে, বিষয়ভিত্তিক পরীক্ষা আছে, প্রশ্ন ব্যাংক সমাধান আছে, মডেল টেস্ট আছে, সাম্প্রতিক পরীক্ষা আছে। চিন্তা করা যায়। হ্যাঁ, অনেকগুলা। আপনি যদি আর নিবন্ধনে যদি আপনি আমাদের যে কোনো কোর্সে ভর্তি হলে বই ফ্রি দেখবেন। বিসিএস এর জন্য বিসিএস এর লেকচার শিট ফ্রি, প্রাইমারিতে ভর্তি হবেন প্রাইমারি লেকচার শিট ফ্রি, 10 থেকে 20তম গ্রেড ভরে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা নিবন্ধনে ভর্তি হবেন, নিবন্ধনে বই ফ্রি। ক্যারিয়ার প্লাস বাংলা বই আছে, নতুন এডিশনের বইও আসতেছে। তো আমাদের এখানে কোর্সে ভর্তি হলে কোনো বাজার থেকে কোনো গাইড বই কিনতে হয় না। আর আজকে সর্বোচ্চ শেয়ারকারীর নাম কিন্তু ঘোষণা করব, একটু শুনে যাবেন। তো এইগুলো যদি আপনি ক্লাসগুলো করেন তাহলে অবশ্যই পাবেন। আর সাবজেক্টিভ রিলেটেড আপনি যদি নিবন্ধনে কোর্স করেন তো অবশ্যই আপনি সাবজেক্টিভ কোর্স আলাদা আলাদা কোর্সে আপনাকে ভর্তি হতে হবে। আর এই সকল কোর্সের স্যার কোর্স ফিগুলো কত, এই সকল কোর্সের স্যার কোর্স ফি কত, এই সকল কোর্সের কোর্স ফিটা একটু দেখে নাও স্যার, এই কোর্স ফিটা কত হতে পারে। কোর্স ফিটা যদি আপনি বিসিএস এ ভর্তি হন তাহলে আপনাকে পে করতে হবে
4000 টাকা পে করতে হবে একদম। এর সাথে প্রত্যেকটার সাথে বই, লেকচার শিট ফ্রি। প্রাইমারি অ্যাডভান্স কোর্সে যদি ভর্তি হতে চায় তাহলে আপনাকে 1650 টাকা পে করতে হবে। 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলেও আপনাকে 1650 টাকা পে করতে হবে। আর নিবন্ধন কোর্সেও ভর্তি হতে হলে আপনাকে এটা 1250 টাকা পে করতে হবে। আর সাবজেক্ট রিলেটেড কোর্সে যদি ভর্তি হতে হয় তাহলে আপনাকে 1650 টাকা ভর্তি হতে হবে। আর কেরিয়ার প্লাস বাংলা বইটা অ্যাডভান্স যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনাকে 400 টাকা প্লাস কুরিয়ার চার্জ 50 সমান 450 টাকা আপনাকে পে করতে হবে। স্যার কোন নম্বরে আমরা যোগাযোগ করব? আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে, হটলাইন নাম্বার যেমন 019015195001, এরকম 02, 03, 04 এই নম্বরগুলোতে আপনার হটলাইন নাম্বারে কল দিবেন। ওকে, আমি নম্বরটা আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখেন 019015195001। এই যে দেখেন এরকম 02, 03, 04, 05 এই নম্বরগুলোতে হটলাইনে কল দিবেন। আর এগুলো কিন্তু সবগুলোই হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকে সর্বোচ্চ শেয়ারকারী ছিল আউয়াল ইসলাম। আউয়াল ইসলাম আজকে সর্বোচ্চ শেয়ারকারী, আউয়াল ইসলাম, তিনি আজকে কেরিয়ার প্লাস বই বিজয়ী। আউয়াল ইসলাম তিনি আমাদের কেরিয়ার প্লাস বই। হ্যাঁ, সাবজেক্টিভ বই দেওয়া হবে স্যার। বিসিএস হলো 4000 টাকা, বিসিএস 4000 টাকা। আউয়াল ইসলাম আজকে সর্বোচ্চ শেয়ারকারী আউয়াল ইসলাম। আউয়াল ইসলাম আপনি আমাদের হটলাইন নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিবেন। ওকে, তাই নম্বরগুলোতে আপনার কল দিলে স্যার সাবজেক্টিভে বই দেওয়া হবে। হ্যাঁ, সাবজেক্টিভে বই দেওয়া হবে, সাবজেক্টিভে বই দেওয়া। স্যার সাবজেক্টিভ কোর্সে ভর্তি আছি স্যার, থ্যাংক ইউ বিনতে হাসান, থ্যাংক ইউ। একটা জিনিস কি, যাদের আসলে একটা জব দরকার, আমি বলি মনে করি যাদের একটা জব দরকার তাদের অবশ্যই কি করা উচিত? ভর্তি হওয়া উচিত, কারণ চাকরি আপনার লাগবে। আমরা আপনাদেরকে প্রস্তুতি যা যা দরকার সবই দিব। মনে থাকবে, ভোর রাতে কিন্তু আপনাদের সাথে আবার আমাদের কথা হবে। ভোর রাতে আপনাদের সাথে আবার ফজর হবে না কাজা, আমার সাথেই দেখা হবে আজকে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। হ্যাঁ, জুমে ক্লাস হয় আমাদের, ক্লাসগুলো সবই জুমে ক্লাস হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আমাদের লাইভ ক্লাসে। আল্লাহ হাফেজ। আসো।